মানে একদম অনাবিল হাসতে পারার মুহূর্ত খুব কমে যাচ্ছে বাস্তব থেকে, তাই না? তাই যদি হাসির লেখা পড়তে পারা যায় তাহলে মনটা ভালোই হয়ে যায়। হাই, ওয়েলকাম টু শর্মিস শায়ন বুকস। আমার চ্যানেলে যদি তুমি নতুন হও, তোমাকে আমি ওয়েলকাম জানাতে চাই। এখানে আমরা বই নিয়ে কথা বলি, বই নিয়ে অনেক আড্ডা দিই। তাই তুমিও যদি আমার মতোই বই পাগল হও, তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলো না। প্রত্যেক ২ মাস অন্তর আমি এই রিডিং wrap up টা করি, যেখানে আমার ২ মাসে পড়া বই নিয়ে তোমাদের সাথে আড্ডা দিই। আজ আমি কথা বলবো আমার সেপ্টেম্বর অক্টোবরে পড়া বইগুলো নিয়ে। উত্তরে হাওয়া বইতে শুরু করে দিয়েছে। শীতের আমেজও আস্তে আস্তে কড়া নাড়ছে আমাদের দরজায়। কোনো কোনো দিন ফ্যান চালাতে ইচ্ছা করছে, আবার কোনো কোনো দিন আলস্য হচ্ছে স্নান করতে যেতে। এই হেমন্ত থেকে শীতের ট্রানজিশনটা কিন্তু আমার বেড়ে লাগে। আর আজকে তোমাদেরকে এই wrap up ভিডিও নিয়ে কথা বলার আগে আমি আরেকটা বই দেখাতে চাই, যেটা আমি এখন পড়ছি এবং এত ইন্টারেস্টিং আমার মনে হলো আগে শেয়ার করি তোমাদের সাথে। সেটা হলো 'এভরি ডে আই রিড'। এটা একটা ট্রান্সলেটেড জাপানিজ বই, যেটা লিখেছেন হাওয়ান বো রম, আর এটা ট্রান্সলেট করেছেন শানা ট্যান। এই বইটার বৈশিষ্ট্য হলো এটা খুব ছোট্ট, ছোট্ট কয়েকটা এসেজ রয়েছে। আসলে আমরা যারা বই পড়তে ভালোবাসি বা বইকে ভালোবাসি কিন্তু এখন পড়তে পারছি না, পড়ার সময় পাচ্ছি না, তাদের জন্য এই বইটা কিন্তু বেস্ট চয়েস। কারণ এখানে ভালোবাসা বইকে নিয়ে আমাদের যে মনের মধ্যে আছে এবং বইয়ের সাথে আমাদের যে সম্পর্কটা, সেটা নিয়ে খুব সুন্দর, সুন্দর, খুব হৃদয় স্পর্শ করে যাওয়া এসেজ রয়েছে, প্রবন্ধ রয়েছে এবং এই প্রবন্ধগুলো এতটাই সুন্দরভাবে খুব সিম্পল ল্যাঙ্গুয়েজে লেখা, যারা ইংরেজি পড়ে না, যাদের নেটিভ ল্যাঙ্গুয়েজ ইংরেজি নয় আমার মতোই, তারাও কিন্তু খুব অনায়াসেই এটা পড়তে পারবে, কোনো অসুবিধা হবে না। আর এই বইটা আমি তাদেরকে রেকমেন্ড করব, যাদের বই পড়তে ইচ্ছা তো করছে কিন্তু কিছুতেই অবসর পেয়ে উঠছো না বা মন বসাতে পারছো না। যখনই বইয়ের পাতা খুলছো তখনই মনের মধ্যে চলছে যে কখন ফোনটা আবার তুলে নেব, কখন আরেকটা রিল দেখবো। আর তারপরে ফোনটা তুলে নিয়ে ৮ ঘন্টা পরে রিয়ালাইজ করছো যে তুমি বই পড়ছিলে কিন্তু এখন তুমি ফোনে ঢুকে গেছো। তো এইরকম যদি তোমার অবস্থা হয়, যে ব্যাপারটা আমারও মাঝে, মাঝে হয়। এই যে আমাদের সিংহভাগ অ্যাটেনশনটাই আমাদের ফোনের মধ্যে রয়েছে, সেখান থেকে মনকে সরিয়ে যদি আমরা সত্যি আবার পড়ার অভ্যেসটা তৈরি করতে চাই, তাহলে এই বইটা তোমাকে খুবই হেল্প করবে। আর এই বইটার মধ্যে এমন সুন্দরভাবে লেখিকা লিখেছেন যে বই আসলে শুধুমাত্র আমরা নলেজের জন্য পড়ি না। বই আমাদেরকে একটা বেটার হিউম্যান বিইং এ পরিণত করে, একটা ভালো মানুষে পরিণত করে এবং আমাদের জীবনের অনেক সুখে দুঃখে এই বই আমাদের সঙ্গে থাকে। তো এই অনুভূতিটা আবার যদি বইয়ের প্রেমে পড়তে চাও, আবার যদি এই অনুভূতিটা ফিল করতে চাও, তাহলে এই বইটা অবশ্যই পড়ো। এবার আমি সরাসরি চলে যাব আমাদের রিডিং র‍্যাপ আপ এ। যেহেতু পুজো এবং পুজোর পরের মাসকে নিয়েই এই রিডিং wrap up টা, তাই অনেক আমার লিস্টের মধ্যে তোমরা দেখতে পাবে শারদীয়া বইয়ের কালেকশন এবং শারদীয়া যে উপন্যাসগুলো আমি পড়েছি সেগুলো নিয়ে আমি ব্রিফলি কথা বলব। ওই ম্যাগাজিনগুলো আমি এখনই তোমাদের দেখাতে পারছি না, আমি নিয়ে আসিনি। ম্যাগাজিনগুলো আমি তোমাদের স্ক্রিনে দেখিয়ে দেবো এবং উপন্যাসগুলো সম্বন্ধেও আমি তোমাদের সাথে বিস্তারিত কথা বলব। কিন্তু তার আগে যে বইগুলো আমি পড়েছি সেগুলো তোমাদের দেখিয়ে দিই চলো। প্রথমে রয়েছে শীর্ষেন্দু মুখোপাধ্যায়ের ময়নাগড়ের বৃত্তান্ত। যারা আনন্দ থেকে বেরোনো অদ্ভুতুরের সিরিজের খুব বড় ফ্যান, আর যারা সবকটা অদ্ভুতুরের সিরিজের বই পড়ে ফেলেছো এবং নতুন কিছু খুঁজছো, তারা পত্রভারতী থেকে পড়তে পারো ময়নাগড়ের বৃত্তান্ত এই বইটা। একদমই এক রকমের আমেজ পাবে এখানে। অ্যাকচুয়ালি এটা আনন্দ মেলাতেই প্রকাশিত হতো ধারাবাহিকভাবে। এই বইটার মধ্যে আমি ক্লাসিক শীর্ষেন্দু মুখোপাধ্যায়ের ঝলক দেখতে পেয়েছি। সেই বিভিন্ন রঙিন চরিত্রের সমাবেশ, সেই অদ্ভুত, অদ্ভুত ঘটনা এবং একটা রহস্য যেটা আস্তে, আস্তে খুব সুন্দরভাবে হাস্যরসের দ্বারা তিনি উন্মোচন করেন। পুরো এন্টারটেইনিং একটা লেখা এবং যারা রিডিং স্লাম্পে আছো তাদের জন্য খুবই আইডিয়াল একটা লেখা। যদিও কাহিনীটা যেভাবে শেষ হয় সেটা আমার অতটা মনোঃপুত হয়নি। মনে হয়েছে একটু তাড়াহুড়ো হয়ে গেল। অনেক না জানা প্রশ্ন উত্তর আমি পেলাম না এবং কিছু প্লট হলো দুঃখজনকভাবে, যেটা শীর্ষেন্দু মুখোপাধ্যায়ের লেখায় খুব কম হয় এই জনরাতে, সেটাও দেখতে পেয়েছি। কিন্তু আমার মনে হয়েছে এইটুকু আ কমপ্লেন ছাড়া পুরো লেখাটাই কিন্তু খুবই আনন্দদায়ক এবং আমার খুব সুন্দর দিন কেটেছে এটা পড়ে। যখনই শীত আসতে শুরু করে, তখনই আমাদের মনে অদ্ভুত একটা মন খারাপ দেখা দেয়। আমার তো হয়ই। খুব অদ্ভুত একটা উইন্টার ব্লু তে মন ভরে থাকে। অকারণেই মন খারাপ হয়। কেন মন খারাপ কিছু বুঝতে পারি না।
তো এই সময় হাসির গল্প পড়লে আমাদের মনটা অনেক হালকা হয়ে যায়। এরকমই একটা হাসির গল্প সংকলন আমি পড়েছি। সেটা হলো নারায়ণ গঙ্গোপাধ্যায়ের লেখা 'দুর্লভ হাসির গল্প সংকলন'। এইটা আমি নিয়েছি লালমাটি থেকে। খুব সুন্দর, প্রথম কথা যে প্রিন্টিং স্টাইলটা আমার খুব ভাল লেগেছে এবং সত্যিই কিছু না পড়া গল্প আমি পেয়েছি এটার মধ্যে এবং প্রত্যেকটা গল্পই খুব মজাদার। একটা গল্প একটু সামাজিক গল্প আর ভয়ের গল্প। কিন্তু তাছাড়া সবকটাই কিন্তু হাসির গল্প। আর নারায়ণ গঙ্গোপাধ্যায়ের সেন্স অফ হিউমার আমার ভীষণ ভালো লাগে। টেনিদা আমার কমফোর্ট রিড, কিন্তু টেনিদার বাইরে তার লেখা আমি টুকটাক পড়েছি পুরনো সন্দেশ, পুরনো আনন্দমেলার মধ্যে। কিন্তু এইরকম একটা সংকলন পড়ে আমার তার লেখা আরো বেশি করে পড়ার ইচ্ছা হচ্ছে এবং আমি বড় সংকলন কিনবো এবং পড়বো ঠিক করেছি, যেগুলো টেনিদা বাদে গল্প রয়েছে। আমি আরেকটা বোনাস সাজেশন দেব যে তপন চরিত যদি কেউ না পড়ে থাকো, সেটা হলো বড়দের টেনিদা বলা যায়। মানে এটা খুব সিম্পলিফাই করে বললাম, কিন্তু তপন একটা চরিত্র যেও খুব মজাদার কাণ্ড ঘটায় এবং যে অ্যাকচুয়ালি টেনিদার মতো কম বয়সী না, একটুখানি বড়। এবং তপনকে নিয়েও যে কথক, এখানে যেমন টেনিদার গল্পে বেশিরভাগ ক্ষেত্রেই প্যালারাম কথক, তপনকে নিয়েও যে কথক লেখেন, তার যে সমস্যার সম্মুখীন হতে হয় তপনকে কেন্দ্র করে, সেই গল্পগুলো খুবই মজার। এই বইটা পড়তেই পারো। আর এখানে প্যালারামকে নিয়ে লেখা অনেক গল্প আছে যেখানে টেনিদা উপস্থিত নেই কিন্তু প্যালা উপস্থিত আছে। তো প্যালার চরিত্রটাও আমাকে খুব ফ্যাসিনেট করে। খুব ভালো লেগেছে বইটা এবং বইটার প্যাকেজিংটা আমার খুব ভাল লাগে। মানে এই ধরনের হার্ড কভার যার ডাস্ট জ্যাকেট থাকে না, সেগুলো হাতে নিলে একটা খুব ভালো ফিল হয়, ম্যাট ফিনিশ। খুব সুন্দর একটা বই। একটি গল্প সংকলন আমি শেষ করেছি, সেটা হলো প্রভাত কুমার মুখোপাধ্যায়ের শ্রেষ্ঠ গল্প। এটা আমি নিয়েছি বাণীশিল্প থেকে। এটাও নতুন এই প্রকাশিত হয়েছে। এটারও আমার প্রচ্ছদের কাজ খুব সুন্দর লেগেছে। এটার যে ফন্টটা ইউজ করা হয়েছে ভীষণ সুন্দর, ভীষণ রুচিশীল এবং এখানে প্রভাত কুমার মুখোপাধ্যায় নির্বাচিত কয়েকটা কাহিনী রয়েছে। প্রভাত কুমার মুখোপাধ্যায়কে নতুন করে আমি আবিষ্কার করেছি। এর আগে আমি তার লেখা 'দেবী' পড়েছিলাম, আর কিছু পড়িনি। কিন্তু এখানে 'দেবী' সহ আরো অনেক কটা কাহিনী রয়েছে, যেগুলো আমাকে সত্যিই অভিভূত করেছে এবং প্রভাত কুমার মুখোপাধ্যায়ের গল্পের যে স্টাইলটা আমার সবচেয়ে ভালো লেগেছে, খুব অদ্ভুত সিচুয়েশন তৈরি করে তিনি কাহিনীর মধ্যে আমাদের ঢুকিয়ে দেন, যেগুলো মানে অবিশ্বাস্যও নয় কিন্তু খুব কম ঘটে এবং সেটা নিয়ে আমাদের মনে উৎসাহ জাগে যে কি ঘটতে চলেছে নেক্সট। তো এরকম একটা গল্প ছিল এখানে, যেটা আমি বলতে চাই যে একজন পাত্র চায়ের বিজ্ঞাপন দেখে নিজে মানে পাত্রের নাম ভারিয়ে নিজে সেজে আহ, যাবে একটা জায়গায়, কিন্তু সে নিজেই ঠকে যাবে। তো এরকম ধরনের গল্প রয়েছে যেখানে বেসিক্যালি পোয়েটিক জাস্টিস হচ্ছে এবং অনেক হাস্যকর ঘটনাও ঘটছে কাহিনীর মধ্যে। খুব সুন্দর একটা কালেকশন। আর প্রভাত কুমার মুখোপাধ্যায়ের লেখা আরো বড়, বড় সংকলন আছে। কিন্তু যারা একদম ১ম পড়তে চাইছো, শুরু করতে চাইছো, তাদের জন্য কিন্তু এটা ভালো একটা অপশন। বহুদিন ধরে যার লেখা নাটক আমি পড়তে চাইতাম, বাদল সরকার। তার লেখা নাটকের সমগ্রটা আমি ফাইনালি কিনেছিলাম আ নন্দন থেকে এবং এই যে নন্দনের মেলায় আমি বুক হলও করেছি। যদি তুমি না দেখে থাকো প্লিজ নন্দন বইমেলার বুক হল দেখো। খুবই ইন্টারেস্টিং কয়েকটা বই নিয়ে আমি কথা বলেছি সেখানে। তো সেখান থেকেই আমি নিয়েছিলাম বাদল সরকারের এই নাটক সমগ্রটা, যেখান থেকে আমি ১ম নাটকটা পড়েছি শুধু, যেটার নাম হচ্ছে 'সলিউশন এক্স'। একটা কল্পবিজ্ঞান এবং কমেডি, খুব সুন্দর একটা মিশেল ঘটেছে এখানে এবং আমার খুবই মজার লেগেছে। ডায়ালগগুলো খুবই মজার, ফ্লো খুব সুন্দর। মানে পড়তে, পড়তে মজা লাগে আরকি। না শেষ করে থাকা যায় না। তো এই সংকলনটা আমি শেষ করতে চাই। অনেক স্বাদের নাটক রয়েছে এবং এই বইটা যে আমি কবে থেকে নিজের সংগ্রহে নেব ভাবছিলাম, কিন্তু যেহেতু অনেক দাম হয় এগুলোর, একমাত্র অতটা ছাড় আমি নন্দনেই পেয়েছিলাম। তাই জন্য এটা নিতে পেরেছি। এটা আমি পড়া কন্টিনিউ করতে চাই। আরো অনেক মানে নাটক পড়তে চাই। আমার তো ইচ্ছা আছে যে জানুয়ারি আসার আগে এটাকে শেষ করার। দেখা যাক কি হয়। এই বইটা খুবই, খুবই প্রিয় আমার। এটা আমি নিয়েছি মিত্র ঘোষ থেকে, ওকে? যখনই আমার পড়ার গতি মন্থর হয়ে যায় আমি কি করি জানো? আমি একটা গ্রাফিক নভেল তুলে নিই এবং ইংরেজি পড়ার ক্ষেত্রেও এই টোটকাটা আমার কাজে দেয়, বাংলার ক্ষেত্রেও কাজে দেয়। কমিক্স বা গ্রাফিক নভেল আমাকে আবার পড়ার এই মানে মেন্টালিটিতে ফিরিয়ে আনতে সাহায্য করে। আর আমি যে এইবারে গ্রাফিক নভেল স্ল্যাশ কমিক্সটা পড়েছি সেটা এত মজাদার এবং আমার কেন অনেকেরই প্রিয় একটা চরিত্রকে নিয়ে লেখা, সেটা হলো রাপারায় fullstop.com সুজয় বন্দ্যোপাধ্যায়ের। এই লেখাটা বেরিয়েছিল ২০১৬ সালে যদি আমি ভুল না হই এবং
এটা আমি ভুলেই গেছিলাম প্রায় কাহিনীগুলো। কারণ এতদিন আগে পড়া। তো এটা আমি আবার কিনে আর আমার খুব ইচ্ছা আছে যে রাপারের সবকটা আ কমিক্স আলাদা করে কিনে সংগ্রহ করার, আবার করে পড়তে পারি যাতে। কারণ সবই আমি আনন্দমেলায় পড়েছি। তো এই গল্পটা এমন সময় লেখা যখন আমাদের টনি আসেনি এবং আরো অনেক চরিত্র যারা আসেনি। কিন্তু যেটা মজার আপডেট সেটা হলো রাপারায় এবং fullstop.com এর একটা ছবি আসতে চলেছে। পূর্ণদৈর্ঘ্যের ফিল্ম দেখতে পাবো। রাপা রায়ের ফ্যানেদের জন্য আসছে রাপা রায় এবং fullstop.com তার ট্রেলারটাও রিলিজ করে গেছে এবং ট্রেলারটা দেখে আমি খুবই এক্সাইটেড। তো তার জন্যই আমি একবার ঝালিয়ে নিলাম। কারণ ছবিটা ডিসেম্বরে আসতে চলেছে। তো আমি তো দেখবই অবশ্যই। এবং রাপা রায়ের যে ব্যাপারটা আমার সবচেয়ে ভালো লাগে সেটা হলো যে মানে বেসিক্যালি ছোটদের জন্যই তো লেখাটা। কিন্তু কখনো ছোটদেরকে প্যাট্রোনাইজ করে লেখা হয় না। মানে সমাজে যা ঘটে চলেছে, মানুষের খটাখটি, ছোটখাটো যে প্রবলেম বা যে রাজনৈতিক বলা যায় কমেডিটা ব্যবহার করা হয় এখানে, সেখানে কিন্তু ছোটদেরকে অ্যাওয়্যারও করা হচ্ছে এবং ছোটদেরকে একটা বড়দের জগৎ থেকে আলাদা না করে সেই জগতের পার্ট করে তাদেরকে দেখতে শেখানো হচ্ছে। যেটা আমার খুব ভালো লাগে যে বৈশিষ্ট্যটা আমরা দেখতে পেতাম লীলা মজুমদারের লেখায় যে তিনি কখনো ছোটদেরকে মানে একটা সুন্দর সুললিত জগতের কথা বলতেন না। তো এখানেও যে কমেডিটা রয়েছে সেটার মানে কোনো তুলনা হয় না। কিন্তু কমেডি রয়েছে বলেই যে কোনো থ্রিল অ্যাসপেক্ট নেই, সেটা কিন্তু না। একটা থ্রিল অ্যাসপেক্ট ও রয়েছে এবং একটা রহস্যও রয়েছে, একটা অভিযানও রয়েছে। কিন্তু তার সাথে খুব ভালোভাবে কমেডিটা রয়েছে এবং সত্যি মানে একদম অনাবিল হাসতে পারার মুহূর্ত খুব কমে যাচ্ছে বাস্তব থেকে, তাই না? তাই যদি হাসির লেখা পড়তে পারা যায় তাহলে মনটা ভালোই হয়ে যায়। আর রাপা রায়ের লেখাগুলোর সবচেয়ে মজার ব্যাপার হলো তার ভিলেনগুলো। ভিলেনরা যারা গুন্ডা, মস্তান, খারাপ লোক তারা যে এত এন্টারটেইনিং, এত মজাদার হতে পারে সেটা কিন্তু সুজত বন্দ্যোপাধ্যায় আমাদের দেখিয়েছিলেন এবং এতগুলো চরিত্র রয়েছে এবং সবচেয়ে মজাদার যেটা আর্ট ওয়ার্ক এ আমার ভালো লাগে যে যখনই কোনো মানে জায়গাকে দেখানো হয় তখন এত ডিটেইলিং ব্যবহার করেন আ যে সেটা দেখতে খুব ভালো লাগে। মানে প্রত্যেকটা ফ্রেম মানে খুঁটিয়ে দেখতে আমার ভালো লাগে এবং আমি তো প্রচন্ড খুঁটিয়ে দেখতে পছন্দ করি। এটা আমার প্রবলেম যে আমি খুব হাইলি ফোকাসড হয়ে সবকিছু দেখি। তো গ্রাফিক নভেলের ক্ষেত্রে যদি খুব ডিটেইলিং না করা হয়, ছোট জিনিস যেটা হয়তো সবার চোখে পড়বে না, তবুও শিল্পী রাখছেন, সেই ব্যাপারটা না থাকে আমার ভালো লাগে না। কিন্তু এখানে মানে ব্যাকগ্রাউন্ডের একটা ছোট্ট বিজ্ঞাপন থেকে দূরে কেউ ব্যাকগ্রাউন্ডে ঝগড়া করছে একে অন্যের সাথে সেটাও কিন্তু রাখা থাকে এবং সেইটা কিন্তু ওই পড়ার এক্সপেরিয়েন্সটাকে আরো এনহ্যান্স করে দেয়, আরো বাড়িয়ে দেয়। তো ইয়েস, আমি তো ভীষণ এনজয় করেছি এবং আমার মাঝখানে একটু কিছু পড়তে ভাল লাগছিল না। তাই এটা তুলেছিলাম। এক এক নিঃশ্বাসে একবারে পড়া যায় এগুলো এতটাই ছোট লেখা। আরো আরো অনেক রাপারায় পড়ব সামনের বছরে। ইচ্ছা তো আছে সেরকমই। কিন্তু অনেকদিন পরে আবার এটা পড়ে খুব মজা পেয়েছি। এইবারে পূর্ণদৈর্ঘ্যের বইয়ের লিস্ট শেষ। কয়েকটা ম্যাগাজিনকে নিয়ে কথা বলব। ১ম এই রয়েছে দেশ থেকে আমি পড়েছি ২ টো উপন্যাস। ধূম্রলোচন সুবর্ণ বসুর লেখা। এই লেখাটাকে নিয়ে আমার ব্যক্তিগত কিছু মতামত রয়েছে, কিছু সমস্যা রয়েছে এবং যে সমস্যাগুলো নিয়ে আমি কথা বলেছি একটা ভিডিওতে বিস্তারিতভাবে। তো যদি তোমরা দেখে না থাকো আমি কোথাও একটা এদিকে ওদিকে লিংক দিয়ে দেবো। প্লিজ দেখো। তো সেখানে আমি বলেছি যে এই উপন্যাসটাতে যেভাবে যে অপরাধী তাকে গ্লোরিফাই করা হয়েছে এবং যেভাবে ভিকটিমদের শেম করা হয়েছে সেটা আমার সামাজিক দিক থেকে প্রবলেম্যাটিক মনে হয়েছে। যদিও আমি সুবর্ণ বসু লেখা পড়তে খুবই ভালোবাসি। তার লেখা কয়েকটা উপন্যাস এর আগে আমি পড়েছি এবং আমার খুব প্রিয় উপন্যাসের মধ্যে একটা হলো জ্যোৎস্নাময় তার লেখা। এত সুন্দর একটা লেখা তো আমার এক্সপেকটেশনটা অনেক হাই ছিল। সেখানে আমি সত্যিই খুব হতাশ হয়েছি। লেখা স্ট্রাকচারিং বা যেভাবে তিনি চরিত্রগুলোকে বর্ণনা করেছেন সে নিয়ে আমার কোনো কমপ্লেন নেই। তিনি দক্ষ লেখক। কিন্তু লেখাটা যে বার্তা নিয়ে আসে সমাজে সেইটা নিয়ে আমার একটু সমস্যা রয়েছে। তো সেটা যদি তোমরা আরো একটুখানি elaborately জানতে চাও তাহলে প্লিজ ওই ভিডিওটা দেখো। এরপরে রয়েছে পথিকের ঘরবাড়ি। ভালো লেখা। নতুন মানে এরকম কিছু পাইনি। এরকম ধরনের লেখা যেন আগেও পড়েছি মনে হয়েছে। কিন্তু আম চরিত্রটা ভালো লেগেছে। সময় ভালো কেটেছে কিন্তু একবার পড়ার জন্য ভালো আমি বলব। এই ধরনের লেখার ক্ষেত্রে যে সমস্যাটা আমার মনে হয় সেটা হলো যে আ এই ধরনের ট্রোপ তো অনেকবার ব্যবহার করা হয়। আমিও লিখি নতুন যখন আমিও বুঝি যে কোনো একটা প্রচলিত ট্রোপকে ব্যবহার করে নতুন কিছু দেওয়া খুব কঠিন হয়ে যায়। আর
সত্যি বলতে এতদিনের মধ্যে সব গল্পই বলা হয়ে গেছে। এমন কোনো গল্প বাকি নেই যা বলা নেই। গল্পটা আমি কিভাবে বলবো সেটার উপরেই পাঠকের অভিজ্ঞতা কিরম হবে পড়তে সেটা নির্ভর করে। তো এই গল্পটা বলার মধ্যে আমি আরো একটু বৈচিত্র্য হয়তো খুঁজছিলাম যেটা আমি পাইনি। তবে একবার পড়ার জন্য এবং যারা নতুন ফিকশন পড়ছে তাদের জন্য আমি বলব খুব ভালো একটা লেখা। কিন্তু যারা এই ধরনের লেখা অলরেডি পড়েছো, দুটো আ মানে দ্বৈত সত্তা মানুষের এবং একটা মানুষের মধ্যে ২ ধরনের চরিত্র বসবাস করছে এরকম একটা প্রোটাগনিস্ট আমাদের এবং তার যেই দ্বৈত জীবন একজন খুব রিয়ালিস্টিক, একজন খুবই আলাভোলা এবং তার মধ্যে একটা বাঁধনখোলা ব্যাপার রয়েছে। তো একটা মানুষের মধ্যে এই দুটো সত্তা বসবাস করছে এবং সে কিভাবে সেই দুটো সত্তাকে ব্যালেন্স করে যায়, এটাই কাহিনীর মানে মূল থিম। তো এই ধরনের লেখার মধ্যে আমি আরো একটু ডেপথ খুঁজছিলাম যাতে শুধু এইটাই চমক না হয়, আরো কিছু থাকে, আরো কিছু। সেই ব্যাপারটা পাইনি। কিন্তু কনসেপ্টটা মজাদার আর ঠিকঠাক আরকি। খুব খারাপ বলব না। বাট ওই একটুখানি আরেকটু ভালো কিছু আশা করেছিলাম। আচ্ছা, আরেকটা লেখা আনন্দবাজার পত্রিকার 'নো আর নাও'। এইটা আমি শুনেছি সবাই ভূয়সী প্রশংসা করেছে। কিন্তু এটা আমি ডিএনএফ করেছি। ফিনিশ করতে পারিনি, শেষ করতে পারিনি। কি সমস্যা হয়েছে আমি জানি না। কিন্তু লেখার ফ্লোটা কিছুতেই আমার ঠিক লাগেনি। মানে লেখার ফ্লোটা কিছুতেই আমার জন্য আইডিয়াল ছিল না এবং স্টাইলটা আমি একদমই ফলো করতে পারছিলাম না এবং আমার কোনো একটা থ্রিলার লেখা পড়ার জন্য যে টান ব্যাপারটা ফিল হওয়া দরকার সেটা ফিল হয়নি। কিন্তু আমি অবাক হয়ে গেলাম এটা দেখে যে অনেকেরই কিন্তু খুব ভালো লেগেছে এবং অনেকেই খুব এনজয় করেছে এবং তারা ওই থ্রিলটা অনুভব করেছে এবং তাদের খুব বলিউড ধর্মী একটুখানি মাসালা ফিল্ম টাইপের একটা এক্সপেরিয়েন্স হয়েছে এটা পড়তে। আমার কিন্তু একেবারেই হয়নি। তো এটা আমার হয়তো সমস্যা। তো আমি বলব না যে আমার রিভিউ এর উপর ভরসা করে তুমি না পড়ো। পড়ে দেখো। মানে এইটাই হয় মানে পুরো রিডিং ব্যাপারটাই এতটা সাবজেক্টিভ যে কোনো লেখা কারোর এত ফাস্ট পেস লাগে আর আমার একদম উল্টো এক্সপেরিয়েন্স হয়েছে। পুরো স্লো পেস লেগেছে এবং ওই জনরাতে যে ধরনের একটা হুক থাকা দরকার সেই হুকটা একদম মিসিং মনে হয়েছে। এটা আমার ব্যক্তিগত মতামত। তো আমি এটা শেষ করতে পারিনি। শেষ করার আগে আমি স্কিম করছিলাম। কোন রকমে পড়ার চেষ্টা করছিলাম। তারপর আমি ছেড়ে দিই যে দরকার নেই। এভাবে পড়ার কোনো মানে হয় না। আর লেখার প্রেমাইসটা কিন্তু খুবই ভালো ছিল। মানে সিক্রেট এজেন্ট, নারী পাচার মানে বিভিন্ন ধরনের অন্ধকার দুনিয়ার মানুষদের যোগসাজশ ব্যাপারটা খুবই কিন্তু মানে সব মসলা ছিল। কিন্তু রান্নাটা আমার ঠিক স্বাদে পোষায়নি সত্যি কথা বলতে। এইবারে খুব কমই দেখছি আমার মনে ধরছে। মানে একদম মনে রেখে দেবো, আবার বই কিনে পড়বো এরকম পূজাবার্ষিকীর লেখা খুব কম পেয়েছি। একটা পেয়েছি সেটা নিয়ে কথা বলব আমি। এরপরেই বলছি। কিন্তু বেশিরভাগ লেখাই আমাকে একটুখানি মানে বলবো ওই এভারেজ হতাশ করেছে এরকম ফিল এসেছে। মানে বেশিরভাগ লেখা পড়েই মনে হয়েছে যে ঠিক আছে মানে পড়লাম, খারাপ নয়। কিন্তু মনের মধ্যে দাগ কাটছে না। এটাই। তো এখন অবধি দেখা যাক আরো অনেক পূজাবার্ষিকী পড়া বাকি আছে। যেহেতু পূজার সাথে বার্ষিকী কথাটা যুক্ত থাকে, লীলা মজুমদারের কথা টেনেই বললাম। উনি বলেছিলেন তো সারা বছর ধরে পূজাবার্ষিকী পড়া যায়। তো এখনো অনেকগুলো না পড়া লেখা আছে। তা আগে থেকেই হাল ছাড়ছি না। দেখা যাক। যে লেখাটা আমার অ্যাকচুয়ালি খুব ভালো লেগেছে এবং যে লেখাটা আমার মনে হয় যে আমি বই কিনে পড়তে চাই যদি বই আকারে বেরোয় সেটা হলো অন্তরীপে বেরোনো পার্থদের লেখা 'চণ্ডাল বাঘিনী' এই উপন্যাসটা। ভীষণ সুন্দর একটা লেখা। যদি তুমি শরদিন্দু বন্দ্যোপাধ্যায়ের ঐতিহাসিক উপন্যাসগুলোর ভক্ত হও এবং ঐতিহাসিক উপন্যাস ইন জেনারেল তোমার পড়তে ভালো লাগে, তাহলে এই লেখাটা তোমার খুব ভাল লাগবে। আমার তো ভীষণ ভালো লেগেছে যে রায়বেশে নাচ নাচতো যারা, লাঠিয়াল যারা ছিল, যাদের পেশা ছিল, তাদের জীবনযাত্রা নিয়ে। কিন্তু যেটা সবচেয়ে ভালো এই লেখাটা সেটা হলো এখানকার কেন্দ্রীয় চরিত্র যে নারী, সেই নারী চরিত্রটা এতটাই স্ট্রং এবং এতটা ভালো এবং তার যে গ্রোথটা শুরু থেকে শেষ অবধি এত সুন্দরভাবে হয় এবং কাহিনী বলার যে ধরনটা, যে স্টাইলটা লেখক নিয়েছেন, আমার মন কেড়ে নিয়েছে। আমার ভীষণই ভালো লেগেছে এই উপন্যাসটা। আমি বলব যে এখনো অবধি যে কটা আমি পড়েছি উপন্যাস, তার মধ্যে একদম উপরে থাকবে পার্থদের লেখা এই উপন্যাসটা। এবং চন্ডাল বাঘিনীর চরিত্রটার যে দৃঢ়তা রয়েছে, সেই দৃঢ়তাটা আমার খুব ভালো লেগেছে এবং এমন একটা সময় ব্রিটিশ সময়ের কাহিনী তুলে ধরা হয়েছে, যেখানে ব্রিটিশ শাসনের অধীনে আমরা আছি এবং সেখানে সেই সময়তে একটা ভারতীয় মেয়ে,
সে শুধু নিজের মনের জোর এবং সে সমাজের সমস্ত বন্ধনকে ভেঙে অথচ নিজের ভেতরের যে ভালোবাসা, কমনীয়তা, যে নারীত্ব সেটাকেও বজায় রেখে কি করে একটা লড়াই লড়বে, সেটাই দেখার খুব সুন্দর একটা লেখা। যারা স্ট্রং ফিমেল ক্যারেক্টার পড়তে চাও, যারা নারীদের জীবনের সংগ্রাম পড়তে চাও ঐতিহাসিক সময়ে, যাদের প্রিয় চরিত্র ১ম প্রতিশ্রুতি সত্যবতী, তাদের খুব ভাল লাগবে এই লেখাটা। আনন্দমেলা পূজাবার্ষিকীতে প্রকাশিত 'অন্ধকারের বন্ধু' এই গ্রাফিক নভেলটা আমার ভীষণ ভালো লেগেছে। এবারেরও 'রামপারাই' এবং 'অন্ধকারের বন্ধু' এই দুটো গ্রাফিক নভেল আমার এখনো অব্দি সেরা গ্রাফিক নভেল লেগেছে। এবং 'অন্ধকারের বন্ধু' আসলে লিখেছিলেন সুনীল গঙ্গোপাধ্যায়, যাকে গ্রাফিক আকারে করেছেন হচ্ছে সুমন্ত গুহ। সুমন্ত গুহর কাজ আমার খুব ভাল লাগে। তার আঁকা স্টাইলের মধ্যে আমি একটা নতুনত্ব পাই এবং খুব শার্প একটা স্টাইল ব্যবহার করেন তিনি। যেটা আমি আগেও যখন তার কাজ দেখেছি আমাকে খুবই মানে ইমপ্রেস করেছে। আমি চাই তিনি আরো এরকম অ্যাডাপ্টেশন করুন বড়, বড়, এবং শরদিন্দু বন্দ্যোপাধ্যায়ের লেখাগুলোর অ্যাডাপ্টেশন করলে কিন্তু মন্দ হয় না। অন্ধকারের বন্ধু যে সময় লেখা সেটা হচ্ছে যখন আমাদের দেশে আ মারাঠা আক্রমণ হচ্ছে, মারাঠা বর্গীদের আক্রমণ, এবং বর্গীরা যখন গ্রামের পর গ্রাম বাংলা শেষ করে দিচ্ছে, তখন একজন এসে দাঁড়াচ্ছে মানুষের হয়ে লড়বে বলে, এবং সেই যোদ্ধা, তার পরিচয় কেউ জানে না। সে হঠাৎ করে আসে এবং বর্গীদের সাথে লড়ে এবং পরাক্রমের সাথে লড়ে। তো এই মানুষটার আইডেন্টিটি কি এবং এই মানুষটা কোথা থেকে আসছে, এবং গ্রামের কয়েকজন মানুষ যারা এই বিপদ থেকে বাঁচার চেষ্টা করছেন, তাদেরকে নিয়ে কাহিনীটা। টান, টান একটা কাহিনী, এবং সেটাকে ততটাই যত্ন করে এঁকেছেন সুমন্ত গুহ। ভীষণ সুন্দর একটা লেখা। এইটাও যদি কখনো বই আকারে বেরোয় আমি অবশ্যই সংগ্রহ করব, এবং যারা পড়োনি এখনো তারা প্লিজ এটা পড়ো। এটার এক্সপেরিয়েন্সটা না আমার ভীষণ সিনেম্যাটিক মনে হয়েছে। মানে প্রত্যেকটা ফ্রেম আমার ভীষণ ভালো লেগেছে। অন্তরীপ থেকে যে নেক্সট লেখাটা আমি পড়েছি উপন্যাস, সেটা হচ্ছে 'মুং', অর্ক পৈতন্ডির লেখা। এটা একটা ভয়ের লেখা। খুব এনজয় করেছি। গা ছমছমে এবং পাহাড়ের যে পরিবেশটা তৈরি করা হয়েছে সেইটা খুব সুন্দর, এবং এটা খুব সুন্দর স্টাইলে লেখক দুটো টাইমলাইন ব্যবহার করে লিখেছেন যে ব্রিটিশ আমলের একটা ঘটনা, তারপর সেখান থেকে বর্তমানে চলে আসা। লেখার যে এডিটিংটা, মানে একটা স্ট্যান্জা থেকে আরেকটা স্ট্যান্জা, একটা অংশ থেকে আরেকটা অংশে যেভাবে মানে একটা ক্লিফ হ্যাঙ্গার রেখে, রেখে লেখা হয়েছে, ভীষণ ওই ওটিটি এপিসোডের মতো একটা মানে স্বাদ দিয়েছে, এবং আমার মনে হয় এই ধরনের যে জনরা তাতে এটা ভালো কাজ করেছে, এবং এই ধরনের জনরার মধ্যে যে একটা ইন্ট্রিগ রেখে দেওয়া, একটা সাসপেন্স রেখে দেওয়া, সেই ব্যাপারটা খুব সুন্দরভাবে হ্যান্ডেল হয়েছে, এবং একটা সত্যি গা ছমছমের ব্যাপার ছিল। একটা এরি ফিলিংস এসছে আমার মানে শেষ করার পর লেখাটা। এবং এটার যে ইলাস্ট্রেশনটা আমার খুব ভালো লেগেছে। মানে ইলাস্ট্রেশনটা মানে আরো পড়ার এক্সপেরিয়েন্সটাকে এনহ্যান্স করে দিয়েছে। লেখার মধ্যে ইলাস্ট্রেশন যে কতটা ইম্পোর্টেন্ট, মানে আমরা হয়তো অনেক সময় ভাবি যে শুধু ছোটদের বইতেই ছবি থাকা উচিত। কিন্তু এখনো তো আমার বইতে ইলাস্ট্রেশন থাকলে আমার পড়ার অনুভূতিটা আরো বেড়ে যায়। পাক্ষিক কিছু পত্রিকার কথা বলব। ১ম এই বলব যে আনন্দমেলার যেটা অক্টোবরের সংখ্যা, যেখানে আমি একটা উপন্যাস পড়েছি 'সূর্যদেবের ইঙ্গিত'। এই উপন্যাসটা আমার খুব ভালো লেগেছে। অনেকদিন পরে এমন একটা উপন্যাস পড়লাম যেটায় পুরনো আনন্দমেলার স্বাদটা পাওয়া গেল। এখানে যে কেন্দ্রীয় চরিত্র সেই ভদ্রলোক ভীষণই কৃপণ, এবং তিনি কোনো খরচ করতে চান না, এবং তাকে একটা বলা যায় ধাঁধা দিয়ে মারা গেছেন তার পিসিমা। তো সেই ধাঁধাটা সলভ করতে পারলে অনেক সম্পত্তি পেতে পারা যায়, অনেক গুপ্তধনের সন্ধান পাওয়া যায়, এবং সেই ব্যাপারটাই তার সাহায্যে সেই রহস্য উদ্ঘাটনে নেমে পড়বে কিছু খুদে কচিকাঁচার দল। এবং যেটা আমার খুব ভালো লেগেছে এই লেখার মধ্যে, যে জিনিসটা অ্যাড্রেস করা হয়েছে সেটা হলো মেন্টাল হেলথ এবং ডিপ্রেশন, যেটা আ মানে বলা হয়নি মুখে, কিন্তু যেটা মানে বিবরণ দেওয়া হয়েছে যেভাবে, সেটার মধ্যে একটা অ্যাওয়ারনেস তৈরি হবে, এবং মানুষের সঙ্গে মানুষের কথা বলা, কমিউনিটি তৈরি করাটা যে কতটা ইম্পোর্টেন্ট সেটাও এই লেখার মধ্যে মানে ফুটে উঠেছে। যেটা আমার মনে হচ্ছে ছোটদের লেখার মধ্যে আরো বেশি করে থাকা দরকার। রোববার প্রতিদিনের সঙ্গে যে রবিবারে একটি ম্যাগাজিন ফ্রিতে দেওয়া হয়, তার পার্বণী বলে দুটো ভাগ বেরিয়েছিল পার্বণী পুজোর সময়। তার পার্বণী ১ এ আমি যে উপন্যাসটা পড়েছি, অদিতি সরকারের লেখা, সেই উপন্যাসটা নিয়ে আরেকটু কথা বলতে হবে। এই উপন্যাসটা প্রেমের উপন্যাস, এবং লেখিকা খুব সুন্দরভাবে চরিত্র দুটো তৈরি করেছেন। কিন্তু আমার একটা সমস্যা মনে হয়, এবং রিসেন্ট যে ফিকশন গুলো লেখা হচ্ছে, যে প্রেমের উপন্যাসগুলো লেখা হচ্ছে, তাতে একটা ট্রোপ বারবার ব্যবহার করা হচ্ছে, এবং সেটা কতটা আনএথিক্যাল সেটা আমি মানে বোঝাতে পারব না বলে। সেটা হচ্ছে যে একজন মনোবিদ বা থেরাপিস্টের সঙ্গে তার পেশেন্টের
রোমান্টিক সম্পর্ক তৈরি হয়। এটা তো মানে ডাক্তারি শাস্ত্রে পুরোপুরিভাবে unethical এবং এটা করা যায় না। কেন করা যায় না এবং কেন হওয়া উচিত না? কারণ যখনই কোনো মানুষ মনোবিদের কাছে যান তার সমস্যা নিয়ে, তাকে সমস্ত কিছু খুলে বলেন, তখন মনোবিদের কাছে কিন্তু তার দুর্বলতম মুহূর্তের অনেকটাই অংশ সে অনেক বিশ্বাসের সাথে তুলে ধরে এবং সেই মানুষটার অনেকটা আপার হ্যান্ড থাকে। সেই ডাক্তার হোক, সেই মনোবিশেষজ্ঞর হোক। তো সেইখানে এই একটা ডায়নামিকে ব্যাপারটা যখনই রোমান্টিক সম্পর্কে চলে যায়, তখন জিনিসটা কিন্তু আ মানে খুবই unethical হয়ে যায় এবং এটা ডাক্তারি শাস্ত্রেও unethical এবং এটা আমার মনে হয় ফিকশন এ ব্যবহার না করাই ভালো এবং এটার থেকে খুব ভুল বার্তা যেতে পারে এবং জিনিসটা আমার ঠিক ভালো লাগে না। এই জিনিসটা যখনই করা হয়, আমি অনেক জায়গাতেই দেখছি রিসেন্টলি করা হচ্ছে যে, কোনো ছেলে নিজের চিকিৎসায় এসে যে মহিলা ডাক্তার আছে তার প্রেমে পড়ে যাচ্ছে। তো সেটা হতে পারে, প্রেমে পড়ুক। কিন্তু সেটা মিলনাত্মক না হয়। সেটা যেন ডাক্তারও তার প্রেমে না পড়ে যায়। মানে এটা মানে একটা খুব বিখ্যাত সুচিত্রা সেনের ছবি আছে 'দ্বীপ জেলে যাই।' নিশ্চয়ই দেখেছো তোমরা। এত অপূর্ব তার অভিনয় এবং সেখানেও কিন্তু যে মহিলা সে সুস্থ করার চেষ্টা করছে এই ছেলেটিকে। কিন্তু দেখা যাবে যে দুটো ক্ষেত্রেই, দুটো পেশেন্টের ক্ষেত্রেই কোনো মিলন দেখা যায় না এবং মহিলাটি প্রেমে পড়ে গেলেও তার কিছু করার থাকে না। তো এই যে বিয়োগান্তক ব্যাপারটার মধ্যে কিন্তু এথিক্যাল ব্যাপারটা মেইনটেইন থাকে। আমি খুব রিসেন্ট এক্সাম্পল যদি দিই, রিসেন্ট নয় অনেকদিনই হয়ে গেল। এটা হচ্ছে 'ডিয়ার জিন্দেগি'। শাহরুখ খান আর আলিয়া ভাটের যে ডায়নামিকটা দেখানো হয়েছিল, অনেক কেমিস্ট্রি ছিল এবং শেষকালে আলিয়া ভাটের যে চরিত্র কায়রা সে কিন্তু প্রেমে পড়ে যায় ডক্টর জাহাঙ্গীর খানের এবং ডাক্তার জাহাঙ্গীর খানও যদি ভেবে দেখো যে একটুখানি দুর্বল হয়ে পড়ে ওর উপর এবং ওকে ভালো লাগে। কিন্তু যখন মেয়েটির শেষ যে কাউন্সেলিং এর ডেট হয় সেদিন এসে বলে যে যদি ওরা দেখা করতে পারে, ডেটে যেতে পারে, উনি কিন্তু না করে দেন। উনার মন খারাপ লাগলেও না করে দেন। কারণ এটা হতে পারে না। মানে পেশেন্ট এবং ডাক্তার তাদের যে সম্পর্কটা সেটা খুব সিক্রেট। যেমন শিক্ষক এবং ছাত্র তাদের সম্পর্কটা খুব সিক্রেট। তো ওই সিক্রেট সম্পর্কটার মধ্যে রোমান্স না ঢোকানোই ভালো। এরপরে আমি পড়েছি 'পাক্ষিক দেশের রহস্য' যে এডিশনটা। প্রত্যেকটা গল্পের মধ্যে ২ টো ৩ টে গল্প বাদে খুব একটা আমি ইমপ্রেসড হইনি। সরি টু সে। আমি খুব অন্য রকমের লেখা আশা করছিলাম দেশের থেকে। কারণ 'দেশ' একটা লিটারেরি ম্যাগাজিন। সেখানে রহস্য উপন্যাসের মধ্যে যে ডেপথ আমি আশা করছিলাম, সেই ডেপথটা আমি একদম পাইনি। মানে খুব পরিচিত ট্রোপেই লেখা উপন্যাসগুলো এবং একবার পড়ার জন্য ঠিকঠাক। কিন্তু আরেকটা গল্প তো রহস্য গল্পই ছিল না। গল্পটা খুবই ভালো কিন্তু সেটা অলৌকিক গল্প হিসেবে অনেক বেশি সুটেবল হতো। কিন্তু একটুখানি হতাশ বলব আমি। আমি আরো বেশি আশা করেছিলাম দেশের থেকে। ব্যাস এই ছিল আমার সেপ্টেম্বর-অক্টোবরের রিডিং র‍্যাপ আপ। অনেক আড্ডা দিলাম, অনেক কথা বললাম তোমাদের সঙ্গে। খুব ভালো হলো যতক্ষণ না তোমাদের সঙ্গে শেয়ার করি যে কি পড়লাম, আমার মনটা হালকা হয় না। আমি মুভ অন করতে পারি না অন্য লেখা নিয়ে, অন্য বই নিয়ে ভাবতে। তো এই যে প্রাণ খুলে কথা বলতে পারলাম তোমাদের সাথে, আমার দিনটা ভালো হয়ে গেল। তোমাদের কেমন লাগলো জানি না। প্লিজ আমাকে জানিও। আমি এখন রেগুলার শর্টস কনটেন্ট দেওয়ার চেষ্টা করি এবং লেংদি ভিডিও বানানো একটু কম হচ্ছে বড় ফরম্যাটের। কারণ বড় ভিডিও বানাতে একটু রিসার্চ করতে হয়। তো সময় করে গুছিয়ে নিয়ে আরো অনেক কনটেন্ট তোমাদের জন্য বানাতে চাই আমি। তাই প্লিজ পাশে থেকো এবং অনেক বই পড়ো। আর তোমরা যত পড়ো এবং আমাকে যত আপডেট দাও, যেরকম কমেন্টে সবাই লেখো কি পড়ছো, সেটা দেখে আমার এতটা মানে এনকারেজিং ফিল হয়, এতটা ভালো ফিল হয়। কারণ এমন একটা সময়ে আমরা আছি, সবাই খুব ছুটছি এবং তার মধ্যে যারা ওই দুটো পাতা সময় করে পড়তে পারছো, তারা যে কি ভালো কাজ করছো তোমরা নিজেরাই জানো না। তো যারা এখনো পড়ছো এবং বই পড়তে ভালোবাসছো, বই পড়া ভালোবাসাটা ভাগ করে নিচ্ছ সবার সাথে, আমার সাথে, তাদেরকে আমার অনেক, অনেক ভালোবাসা এবং প্লিজ যদি তোমার পছন্দের কোনো মানুষ থাকে যে তোমার মতোই বই পাগল, তার সাথে ভিডিওটা শেয়ার করো। তাকে আমার চ্যানেলে কথা বলো। অনেক ভালো থাকো এবং শীতে সাবধানে থেকো। আর চাদর মুড়ি দিয়ে বই পড়ার সময় কিন্তু হাজির হয়ে গেছে। আবার দেখা হবে।